আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। পাচার করা টাকা ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা, ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। বিসিবির সিস্টেম রিবিল্ড করতে চান নতুন সভাপতি ফারুক আহমেদ, দুর্নীতি ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার প্রত্যয়। এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে চরাঞ্চলের পাখি, প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে রয়েছে হুমকিতে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। দেশ থেকে পাচার করা টাকা ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় যমুনায় বাংলাদেশে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক সাক্ষাৎ করতে গেলে এই সহযোগিতা চান তিনি। পাশাপাশি ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সাদি মাহমুদের রিপোর্ট। প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহৃত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। সে সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে যুক্তরাজ্য প্রস্তুত বলে জানান ব্রিটিশ হাই কমিশনার। দেশের পুনর্গঠনে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন ডক্টর ইউনূস। ব্রিটিশ হাইকমিশনারও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বৈঠক শেষে আলোচনার বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তো পাচারকৃত টাকার ক্ষেত্রে এটা কোনো সুনির্দিষ্ট নামের বিষয়, যেই টাকাটাই চলে যাক না কেন সেই টাকাটা ট্র্যাক করা এবং টাকাটাকে ফিরে আনা। এই টাকাটা আসলে তো আমাদের এই চুরি করা টাকা বাংলাদেশের থেকে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ইকোনমিকে তারা ব্রোকেন করে প্লান্ডার করে এই টাকাটা ওরা বাইরে পাঠিয়েছে। তো এই টাকাটা আনার একটা বড় ডিটারমিনেশন এই গভর্নমেন্টের। ওনারা চান যে এই টাকাটা ফিরে আসুক, এসে যেন বাংলাদেশের জনগণের উপকারে এই টাকাটা লাগে। এর আগে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। সে সময় অর্থনৈতিক সহযোগিতা, শান্তি ও স্থিতিশীলতা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়টি তুলে ধরেন ডক্টর ইউনূস। প্রফেসর ইউনূসকে বলেছেন যে উনি যে চ্যালেঞ্জগুলো ফেস করেছেন সেই চ্যালেঞ্জগুলোর সাথে উনি তুলনা করেছেন জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। আপনারা জানেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জাপান খুবই একটা যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল, কিছুই ছিল না। সেই জাপানের যে রিকনস্ট্রাকশনের সাথে উনি বাংলাদেশের রিকনস্ট্রাকশনের তুলনা করেছেন এবং উনি মনে করেন প্রফেসর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আবার রিবিল্ড করবে। দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের সব ধরনের প্রস্তুতি আছে বলে উল্লেখ করেন প্রেস সচিব। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন, নির্বাচক ও প্রধান নির্বাচকের কাজ শেষে এবার বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি হিসাবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ। বাংলাদেশের ক্রিকেটের হট সিটে বসার পর নিজের কর্মপরিকল্পনার কথা শুনিয়েছেন তিনি। জানিয়েছেন নানা কারণে বিতর্কিত কার্যক্রমে সুনাম ক্ষুণ্ণ হওয়া বিসিবির সিস্টেম রিবিল্ড করতে চান, দুর্নীতির অভিযোগের তদন্ত চান। রিপোর্ট সাইদুর রহমান শামীমের। দেশকে আন্তর্জাতিক ক্রিকেটের নেতৃত্ব দেওয়ার পর ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন। উপমহাদেশে ভারতের সৌরভ গাঙ্গুলির পর দ্বিতীয় নজির গড়লেন বাংলাদেশের ফারুক আহমেদ। আগের কমিটির পরিচালকদের ভোটে বিসিবির বিগ বস হওয়ার পর মিডিয়ার মুখোমুখি হয়ে শ্রদ্ধা জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের। কর্মপরিকল্পনা পেশের পর 94-এর আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া ফারুক কথা বলেন বিসিবির সিস্টেম রিভিল ও গঠনতন্ত্রে কিছু পরিবর্তনের বিষয়ে। আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই এবং আপনার এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম। তো সেটাতে আমার আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। আমাদের যেই গঠনতন্ত্রটা আছে যার মাধ্যমে আমরা ডিরেক্টররা নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট,
এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয়। বিগত দিনের অনিয়ম দুর্নীতির তদন্ত এবং দোষীদের শাস্তির পাশাপাশি নিজের সময়কালে বিসিবির দুর্নীতিকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার প্রত্যয় নতুন সভাপতির। এটা কিন্তু আমার একটা বিরাট দায়িত্ব হবে যে সিস্টেমটা ঠিকমতো কাজ করছে কিনা এটা এনশিওর করা দরকার। আমি যদি টপ জায়গা থেকে যদি ওই কাজটা করতে পারি, অ্যাটলিস্ট চেষ্টা করে শুরু করতে পারি, তাহলে আমার মনে হয় আপনার যে আশঙ্কাটা ওইটা আমরা চেষ্টা করব। প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি, এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না। যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা আমরা লুক আফটার করব। পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না, বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো। টাইগারদের শ্রীলঙ্কান কোচ হাতুরা সিং এর পারফরমেন্স ও প্রয়োজনীয়তা নিয়ে একসময় প্রশ্ন তোলা নতুন সভাপতি তার আগের অবস্থানেই অটল। জাতীয় দল নির্বাচনে স্বাধীনতা দিতে চান নির্বাচকদের। হাতুড়ের ব্যাপারে স্ট্যান্ডটা আমার ছিল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার 2 দিন আগে, ওই স্ট্যান্ডেই আছি আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। আগামীতে যোগ্য দেশি কোচ ও গ্রাউন্ড স্টাফ নিয়োগ দেয়া এবং কর্মকর্তা কর্মীদের কাজের জবাবদিহিতা নিশ্চিতের কথাও জানিয়েছেন ফারুক আহমেদ। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। নদীমাতৃক বাংলাদেশের মোট ভূমির প্রায় 10%ই চরাঞ্চল। এসব চরাঞ্চলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ঘাসবন ও নলবনে বসতি গড়ে বিভিন্ন প্রজাতির পাখি। এই পাখিরা একদিকে যেমন ক্ষতিকর পোকামাকড় ও অসুস্থ মাছ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অন্যদিকে এদের বিষ্ঠা চরের মাটির উর্বরতা বৃদ্ধি করে। তবে জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবে বেড়ে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে চরাঞ্চলের এসব পাখি। চরাঞ্চলের পাখি নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। নদীর গতিপ্রবাহ বাধাপ্রাপ্ত হওয়ার ফলে পলি জমে গড়ে ওঠে এক একটি চর বা দ্বীপ। এদেশে বয়ে চলা শত শত নদ নদীর গতিশীলতা আর ভাঙা গড়ার মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে এই বালুচরগুলো। বিস্তীর্ণ বালুময় প্রান্তর দেখে মনে হয় যেন প্রাণশূন্য মরুভূমি। তবে কালের পরিক্রমায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ঘাসবন ও নলবনে বসতি গড়ে বিভিন্ন প্রজাতির পাখি। জেগে ওঠা চরাঞ্চলের ঘাসবনে দেখা মেলে লাজুক পাখি মেটে তিতিরের। এছাড়া ছোটন, মুনিয়া, ফুটকি, তুলিকা, ভরত, ঘাস পাখিও দেখা যায় এসব চরাঞ্চলে। ছোট ছোট দলে বিচরণ করা এসব পাখির বৈচিত্র্যময় খাদ্য তালিকায় রয়েছে ঘাসের কচিকাণ্ড, বীজ, শস্যদানা ও বিভিন্ন ধরনের কীটপতঙ্গ। বাটান, খঞ্জন, জিরিয়া, জৌরালি, হট্টিটি, তুলিকা, গাংচিল, পানচিল, বক ও পানকৌড়ি সহ অসংখ্য জলচর পাখিও খাবারের খোঁজে আসে চরাঞ্চলে। শীতে চর ও চর সংলগ্ন নদীতে ভিড় জমায় পরিযায়ী হাঁসের দল। এদের মধ্যে বেশি দেখা যায় খয়রা চকাচকি। এ সময় উপকূলীয় দ্বীপচরগুলোতেও দল বেঁধে বিচরণ করে সরালি, খুন্তে, গিরিয়া, বিভিন্ন প্রজাতির চকাচকি ও ভূতি হাঁস এবং ইউরোশীয় ও সেতি হাঁস। এই দ্বীপচরগুলো যেন পাখিদের জন্য এক অভয়ারণ্য। ক্ষতিকর পোকামাকড় ও অসুস্থ মাছ খাওয়ার পাশাপাশি চরাঞ্চলের মাটির উর্বরতা বাড়াতে ভূমিকা রাখে এসব পাখি। তবে অসচেতনতা ও বিরূপ কর্মকাণ্ডে হারিয়ে যাচ্ছে চরাঞ্চলের পাখি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে চরাঞ্চলের জীববৈচিত্র্য ও প্রতিবেশ ব্যবস্থা। পরিকল্পিত ব্যবস্থাপনা ও সচেতনতার মাধ্যমেই এসব উপকারী পাখি সংরক্ষণ সম্ভব। আর এতেই বৈচিত্র্যময় জীববৈচিত্র্যে প্রাণচঞ্চল থাকবে দেশের বিস্তীর্ণ চরাঞ্চল। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, চরাঞ্চলের পাখি নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম অমীমাংসিত আবারও সেন্সর বোর্ডে জমা দেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত জানানোর পর ওয়েব ফিল্মটির সাথে নির্মাতা রায়হান রাফি আশা করছেন আওয়ামী লীগ সরকারের সময় সেন্সর বোর্ডে আটকে দেওয়া ওয়েব ফিল্ম অমীমাংসিত এবার দ্রুত আইস্ক্রিনে মুক্তি দেওয়া সম্ভব হবে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে।
বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জনপ্রিয় নির্মাতা রায়ান রাফির অমীমাংসিত ওয়েব ফিল্মের টিজার মুক্তি পায় 12 ফেব্রুয়ারি। দর্শকরা সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ডের সঙ্গে এর কাহিনীর মিল খুঁজে পান, যদিও রায়ান রাফি তা নাকচ করে দেন। এরপর অমীমাংসিত দর্শকদের সামনে প্রদর্শন উপযোগী নয় বলে 24 এপ্রিল রায় দেয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেন্সর বোর্ড সে সময় বলেছে, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের সঙ্গে বাস্তবতার মিল রয়েছে, এতে ওয়েব ফিল্মটির মুক্তি আটকে যায়। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার পতনের পর দেশের প্রেক্ষাপট বদলে যায়। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এরপর নির্মাতা রায়ান রাফি চ্যানেল আইকে বলেন, বিনা কারণেই সেন্সর বোর্ডে আটকে ছিল অমীমাংসিত। আমরা এমন একটা ছবি বানিয়েছি যেটা আসলে মানুষের দেখা উচিত এবং যেটা আসলে দেশ এবং তার দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বের উপর কোনো কিছু প্রভাব ফেলবে না। দর্শক প্রচন্ড ওয়েট করছেন ছবিটার জন্য। আমরা আশা করব খুব তাড়াতাড়ি নতুন যে সেন্সর বোর্ড হবে তারা ছবিটি দেখবে এবং ছবিটি খুব তাড়াতাড়ি দর্শকরা আমরা দেখাতে পারবো। কোনো ঘটনার সঙ্গে সিনেমার গল্পকে মিলিয়ে ফেলা যাবে না বলে মন্তব্য করে রায়ান রাফি বলেন, ওয়েব ফিল্মটি অনেক অমীমাংসিত কাহিনী তুলে ধরবে, যা দর্শকদের ভালো লাগবে। একটা ঘটনাকে এবং আরো কিছু দেশের প্রেক্ষাপট, পলিটিক্স, দুর্নীতি, পাওয়ার, প্রশাসন, এরকম অনেক কিছু আছে এবং একটা সাংবাদিকের গল্প আছে এখানে। সাংবাদিকদের কিভাবে কাজ করতে হয়, কিভাবে কত প্রেশারের মাধ্যমে কাজ করতে হয়, সেসব জিনিস আছে। তো আমার মনে হয় যে সিনেমাটা দেখলে দর্শক বুঝতে পারবে আমরা আসলে কি মেসেজ বা কি দিতে চেয়েছি। আসলে সাংবাদিক দম্পতি হিসেবে অমীমাংসিত ওয়েব ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। ইমতিয়াজ বর্ষণ বলেন, খুব ভালো একটি কাজ থেকে দর্শকদের বঞ্চিত হতে হয়েছিল, কিন্তু এবার আশার আলো দেখা যাচ্ছে। চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের, এবং এটা কোনোভাবেই সেন্সরে যাওয়ার কথা ছিল না, কারণ আমাদের ওটিটি নিয়ে কোনো সেন্সর হয় না, নীতিমালা নেই। এই সময়ে এসে সেন্সর যেসব প্রাচীন নীতিমালা, যেসব কালা কানুন সেন্সর দিয়ে মানুষের ক্রিয়েটিভিটিকে আটকে রাখতো, এগুলো থেকে এখন সেন্সর মুক্ত হবে। ওই ফিল্মের প্রযোজনা প্রতিষ্ঠান আইস্ক্রিন কর্তৃপক্ষ আশা করছে শিগগিরই দর্শকরা দেখতে পাবেন অমীমাংসিত। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। নিরাপদ খাদ্য যোগানে কৃষি নিয়ে সব মানুষের মাঝেই ভাবনার একটা পরিবর্তন আসতে শুরু করেছে। কম বেশি সবাই নিজের খাদ্য নিজে উৎপাদনে আগ্রহী হচ্ছেন। বিষমুক্ত ও নিরাপদ খাদ্য প্রাপ্তির প্রত্যাশায় নাগরিকরা গড়ছেন ছাদ কৃষি। বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন শাইখ সিরাজ। হাফসা আলম ও শাহ আলম স্বপন দম্পতি দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে এখন দেশে বসবাস করছেন। সবুজ উদ্ভিদের কাছাকাছি থাকতে ঢাকার মহাখালীতে 7 তলা ভবনের ছাদে গড়েছেন ছাদ কৃষি। যেহেতু সুইজারল্যান্ডে ছিলাম, চলে আসার পরে সবুজ মিস করতেছিলাম, প্রচন্ড সবুজ। আপনি ছিলেন সুইজারল্যান্ডে? জি, আপনারা ছিলেন। তারপর যখন এই বাড়িটা করলাম, তো আমাদের এই এলাকায় তখন সব জায়গায় শুধু বিলবোর্ড দিত, বড় বড়। তো একজন আমাদেরকে অফারও দিল যে অনেক বড় বিলবোর্ড দিবে, ভাড়া নিতে চাচ্ছে ছাদ। হ্যাঁ, 24 লাখ টাকা দিতে চাইলো। আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি 24 লাখ টাকা পাবা, কিন্তু তুমি যদি আমাকে এমন একটা ছাদ বাগান বানিয়ে দাও, আমি অনেক হাসবো। আমার হাসির ভ্যালু বেশি না ওই টাকার ভ্যালু বেশি? ও বললো, তুমি হাসলেই তো সব ঠিক। এখান থেকে মিটছে পরিবারের সবজি চাহিদার কিছু অংশ। ফলের মধ্যে কি কি করেন? আম করেন, পেয়ারা করেন। এটা কি দেশি বড়ই? হ্যাঁ, দেশি বড়ই। আখটা তো এটা কি ফিলিপিনো আখ? না, এটা বাংলাদেশি আখ। এটা হলো আমি ফরিদপুর থেকে তো আমার গাছে 15-20টা ঢেঁড়স হয়, আমার হয়ে যাচ্ছে। 10টা করলা হয়, আমি ভাজি খাচ্ছি। কতগুলো লেবু হয়, আমি লেবু খাচ্ছি। আমার সবজি কিনতে হয় খুবই কম। এবং মোটামুটি আপনি তো এটা নিজের উৎপাদন করা এবং ফ্রেশ, একদম ফ্রেশ। ব্যস্ত নগরের মাঝে এই অংশটুকু যেন সবুজ প্রশান্তিময় অঞ্চল, যা এই পরিবারের নতুন প্রজন্মকে যোগাচ্ছে অনুপ্রেরণা। পরিবারটির পরের প্রজন্ম অনুধাবন করে শহরকে সবুজে ছেয়ে দিতে হবে, হোক সে ছাদ কৃষি কিংবা আঙিনা কৃষি কিংবা সবুজের আস্তরণ বাড়ানো। ইট পাথরের এই শহর ভবিষ্যতের জন্য যে অন্ধকার বয়ে আনছে, সেটা তারা পরিষ্কার বুঝতে পারছে। এরকম ছাদ কৃষি দিয়ে পুরো দেশটা ভরে যাক, এটাই তাদের প্রত্যাশা। ঢাকার মহাখালীর শাহ আলম এবং হাফসা আলমের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বিকাল 3টা 5 মিনিটে হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার বিরতি।